তিনটাকে স্কল করতে বলছে, তাহলে কমেন্ট আসতে পারে। দেখছি, পাচ্ছি না তো, দেখছো তো। আমাকে সুদীপটা বলে পাঠাচ্ছে বলে আমি আসছি, আমি নাহলে আসবো কেন বলো? বারবার ফোন করছে করে আমায় বলছে দেখো একটু ট্রাই করতে যদি আসে। হ্যাঁ, একটু বিঘ্ন ঘটলো বন্ধুরা, দুঃখিত যে স্ক্রল করে একটু ফোন এসেছিলো, একজন একটু বললেন যে স্ক্রল করলে এগুলো আসবে, তা এখন আসছে আর কি। যাই হোক, একটু মার্জনা চেয়ে নিচ্ছি যে এটা আমার সীমাবদ্ধতা, এইভাবেই হয়তো অতিক্রম করতে হয়। যে কথায় যাচ্ছিলাম, যে সেই যে জায়গাটা, বন্ধুতা এবং ভালোবাসার যে জায়গা, সেই জায়গা থেকে আমাদের আজকের এই কবিতা, আমি একটি কবিতা পড়েছি। এরপরে যেটা বলি, যে কবিতাটা পড়ব, সেই কবিতাটা হচ্ছে যে কবিতাটা কিছুদিন আগে লেখা। সেটা হচ্ছে যে দেখুন, যে ভালোবাসা, আপনারা সবাই রয়েছেন, সবাই সাহিত্যের সঙ্গে যুক্ত, সংস্কৃতির সঙ্গে যুক্ত, আপনাদের অনেক বন্ধু আছে। সেইটা হচ্ছে যে যখন মানুষ ভালোবাসায় পড়ে তখন কি হয়, একটা অধিকারবোধ তৈরি হয়। বন্ধুতায় কি অধিকারবোধটি থাকে না। এই যে অধিকারবোধ না থাকা এবং অধিকারবোধ হয়ে যাওয়া, এই বিষয়ে একটি ছোট্ট কবিতা আপনাদের বলি। কবিতাটার এখনো শিরোনাম হয়নি। তুমি যাকে খুশি ডাকতে পারো, যা খুশি তাই করতে পারো, প্রেম করলে হাতের ওপর মাথা রেখে কাটতে পারো, খনন করো, আঘাত করো, ইচ্ছে মতন মারতে পারো, প্রাণ জুড়িয়ে গা জুড়িয়ে মারো তুমি, আরও মারো, মারো তুমি চুটিয়ে মারো, প্রাণ জুড়িয়ে যতই মারো ততই আমার মনের আলো আঘাত পেয়ে হচ্ছে গাঢ়, মারতে মারতে সব প্রেমেরই মৃত্যু এলেই জন্মদিন, যে মারে সে নিজেই মরে, মার খাওয়ারাই মৃত্যুহীন। মারতে মারতে সব প্রেমেরই মৃত্যু এলেই জন্মদিন, যে মারে সে নিজেই মরে, মার খাওয়ারাই মৃত্যুহীন। এরকম একটা অনুভব মনে হয়েছিল যে বন্ধুবান্ধবদের দেখে, বন্ধুবান্ধবদের সঙ্গে বিভিন্ন সম্পর্কের আলোচনা থেকে এইটাই বুঝেছিলাম যে একটা খনন করা চলে। আমার কাছে একটি সম্পর্ক মানে পরস্পরকে রঙিন করবে, যেটা আমি বিভিন্ন সময় বলেই থাকি, কিন্তু একটা সময় হয় তখন একে অপরকে খনন করে। এই যে খনন করা, সেই খনন করাটাই এই কবিতায় উঠে এসছে। অনেকে এসছেন, একটু পড়ি যে সঙ্গীতা সমাদ্দার, সঙ্গীতা এসছেও, ভালো লাগছে। চুমকি এসছে, বাহ। এবং সৌমেনদা বোলপুর থেকে এসছেন, অসাধারণ। বোলপুরের শ্যামশ্রী ফোন করেছিল, আমি ধরতে পারিনি। রানী দিয়ে এসছে, শ্যামশ্রী, আহা। শর্মিলা, আচ্ছা বেশ। সৌমেন্দ্র দাস, শ্যামশ্রী দি বোলপুরের। শ্যামশ্রী থাকুন আপনি, সৌমেন্দ্র থাকুন। বোলপুরের মানুষ দুজন দেখে একটা লেখা আপনাদের পড়ি বন্ধু। সেটা হচ্ছে যে এই যে তোমাকে মেঘের চিঠি ছিল, মেঘ ছিল এবং চিঠি ছিল। প্রায় আমার প্রথম উপন্যাস তোমার বসন্ত দিনে, সেটা বোলপুরকে নিয়ে লেখা, বোলপুরের বসন্ত উৎসবকে নিয়ে লেখা। এবং সেই সময় আমার অনেক বন্ধু এবং বান্ধবী বোলপুর জুড়ে ছড়িয়েছিল। তখন আমার 20-22 বছর বয়স, মাঝে মাঝেই চলে যেতাম সেখানে। ফটিকদা এসছেন, তোমার পাঠের মুগ্ধতা। চিত্রিতা এসছেন, আচ্ছা। দিব্যেন্দু, অনন্য সাধারণ উপস্থাপনা। বেশ, আমি আর একটু বলি। তো সেই ক্ষেত্রে বোলপুরের একটা লেখা, এই দুজন মানুষ বোলপুরের রয়েছেন দেখেই একটু এগিয়ে আনি একটা পাঠকে। এটা একটি চিঠি। খুব চেয়ে দেখতে ইচ্ছে করছে তোমায়, খুব চেয়ে দেখতে ইচ্ছে করছে তোমায়, ভুবনডাঙ্গার মাঠে সেই গল্পের শেষে গোল হয়ে ঘুরে এসে সময় চলে গেল তেপান্তরের দিকে। স্টেশন থেকে বাঁশি বাজিয়ে থ্রু ট্রেন চলে গেলে আমি ফিরে যাই ঘণ্টাঘর, মাটির চৈতি, কালো বাড়ি ও সামবাটির দিকে। তুমি কি এখনো রাতের দিকে ছাদে এসে দাঁড়াও? শহরের সারাদিন ঘুমিয়ে পড়লে তোমার স্বপ্নেও কি নেমে আসে মেঘের ছাদ? ব্যালকনি থেকে উড়ে যায় এখনো তোমার মন?
আমি এখন প্রোটোকল ভেঙে দেওয়া মানুষ, নেহাতি লেখক হয়ে তোমার দিকে তাকিয়ে আছি। গ্রে শেডের আকাশ দেখলেই মনে পড়ে তোমার গানের ক্লাসে যাবার কথা, কিংবা গাছে গাছে সবুজ গাঢ় হয়ে এলে মনে হয় শীতকাল নিয়ে তুমি হেঁটে যাচ্ছ আনন্দ সদন থেকে কালোর চায়ের দোকানে। বিকেলের ব্যারোমিটার রেখে দেয় মন কেমনের পাহারা তার। তোমার উদাসীন হেঁটে যাওয়া, গুনগুন করে পুরনো সুর ফিরিয়ে আনা, মৃদু অভিমানে স্কুটি নিয়ে চলে যাওয়া সানগ্লাস মাথায় তুলে, এসবই ছিল পুরনো রেঙ্গুনের স্মৃতির মতো হারিয়ে যাওয়া একটা সিলভার লাইন। বোলপুর তোমার ঠোঁটের ওপর দাঁড়িয়ে আছে, ঠিক যেন ইজিপ্টের কোনো চিত্রকর তোমাকে ভাঙছেন। সেই 25 বছর আগের বিকেল, পূর্বপল্লী, প্রান্তিকের নিশুতি রাস্তা, গোয়ালপাড়া ধরে বেড়াতাম তোমাকে নিয়ে সাইকেলের সামনে বসিয়ে। মাঝে মাঝে বৃষ্টি এলে তুমি সাইকেল থেকে নেমে গান মুখে নিয়ে ভেসে যেতে ভিজতে। সোনাঝুরি তখন নির্জন ছিল, খোয়াই তখনও একা থাকত। দুপুরের বোলপুরে নেমে গেলে গাছের কাণ্ডে হেলান দিয়ে তোমাকে চুম্বন করতাম। কেউ দেখার নেই, কেউ দেখার ছিল না। মহাজাগতিক মেঘ, নিঝুম সোনাঝুরি, শিউরি রোড, শুধু চেয়ে থাকতো আমার বোলপুরের বান্ধবীর দিকে। আজ তুমি গৃহী, আমি আজও বাউন্ডুলে, আজও আমি ফেরিওলা, আজও আমি দূরের মেঘের সঙ্গে পালিয়ে যাই উত্তরবঙ্গ, ডুয়ার্স, দার্জিলিং। তোমার জন্য আমার ভিতরে আজও একটা ডাকবাক্স রাখা আছে, রাখা থাকবে। বহুতল বাড়ির গ্রাউন্ড ফ্লোরে দেখবে অনেকগুলো চিঠি ফেলার বাক্স থাকে। আমার জীবনটাও তাই। কতজনের নামে নামে থেকে যাওয়া এক বুক ডাকবাক্স নিয়ে আমি দাঁড়িয়ে আছি বান্ধবীদের নিয়ে। কেউ আছে, কেউ নেই। চিঠি আসবে না জেনেও তবু রেখে দেওয়া ডাকবাক্স তার জায়গা থেকে সরিয়ে নিইনি। হয়তো তাই আমি লেখক, হয়তো তাই আমি তোমার বিগত থেকে যাওয়া দীর্ঘ একটা সি বিচ। এইটা বোলপুরের যারা আজকের এই লাইভে হাজির, শ্যামশ্রী, সৌমেনদা, এদের সবার জন্য। আসলে বোলপুর আমার জীবনের একটা বিরাট জায়গা জুড়ে আছে, কারণ জীবনের প্রথম উপন্যাস লেখা একটি চরিত্র ছিল ঋত্বিক এবং রুবি। তারপরে আরেকটি গিয়ে জয়দেব কেঁদুলি বলে একটি জায়গা, সেইখানে। ফলে এই বীরভূমের মাটি, রাঙামাটি, লাল মাটি আমার ভেতরে অনেক কিছু রোপণ করেছে। অনেক বৃষ্টি, অনেক আর্দ্র আবহাওয়া, অনেক শুকনো দিন, অনেক পড়ে থাকা দুপুর, অনেক মিলিয়ে যাওয়া স্নিগ্ধ সন্ধে আমি বহন করে চলেছি। এবং এই যে বহন করা, এই যে অনুষঙ্গ, এরা সবাই মিলে আমার বান্ধবী। আমি তাদের জন্য লিখি, আমি সেই কারণে লিখতে ভালোবাসি। আচ্ছা, প্রকৃতি লিখছে, চাইলেও যেতে পারছি না যে, বোলপুর যেতে ইচ্ছে করছে। দেবাশিস আছে, খুব ভালো লেগেছে। বেশ, এই যে খানিকটা বলতে গিয়ে যখন আবার লাইভটা সরে গেল, আবার নতুন করে আসতে হলো, সেই সময় বলছিলাম যে সুদীপ্তা সম্প্রতি সে রেকর্ড করেছে কাজীকে চিঠি। কাজী নজরুল ইসলামকে আমার একটি লেখা চিঠি সুদীপ্তা রেকর্ড করেছে। সেই সুদীপ্তা আমার বান্ধবী, মানে বন্ধু, তারকে নিয়ে লেখা বা তার জন্য লেখা। তেমনি তারই বায়না থেকে লিখেছিলাম শেকল ছেঁড়ার সংলাপ। এগুলো সব লিখিয়ে নেয়। আসলে এগুলো বন্ধু বা বান্ধবী আমি এরকমভাবে দেখতে চাই না, কিন্তু এটা তো চাই যে এই যে যারা বান্ধবী, যারা গাছের মতো, পুরনো মেঘের মতো, যারা পড়ে থাকা সোনালি সি বিচের মতো, তারা অনেক কিছু লিখিয়ে নেয়, সবাইকে দিয়ে লিখিয়ে নেয়। শেকল ছেঁড়ার সংলাপ কথাশ্রুতির জন্য লেখা, তারা লিখিয়ে নিয়েছিল। তেমনি কথাশ্রুতির আরেকজন সদস্যা শ্যামলী আমায় যারা ভিজিয়েছিল, তার জন্যই লেখা। রানু সম্প্রতি রেকর্ড করেছে এক নগণ্যটি চিঠি,
সেটা শোনা যায়। তেমনি অমিতা আমাদের এক অত্যন্ত গুণী মানুষ, সে গীতাঞ্জলি, ইংরেজি থেকে বাংলা, তাদের জন্য লেখা স্বরসংলাপ, তাদের জন্য লেখা স্বজন, অপরাজিতা, প্রকৃতি এখানে আছে, তাদের জন্য লেখা আমরা রবির আলো, ছেঁড়া কাগজের ঘুড়ি, তুলে নাও তোমার পতাকা, ছুটির হাটের জন্য লেখা। কিন্তু সেই লেখার একটা ইতিহাস আছে। এক দুপুরের নির্জনতা, দলগতভাবে আমরা কিছু ফিরতে বা আড্ডা থেকেই মনে হলো যে ডাকঘর নিয়ে লিখব। ডাকঘর, পল্লী, 1900 ইতিহাস, এইভাবে কিছু কিছু লেখা তৈরি হয়। আসলে এটা একটা নির্মাণ পর্ব। এই নির্মাণ পর্বের যারা সঙ্গী তারা সবাই আমার বন্ধু, তারা সবাই আমার বান্ধবী, এখানে ভেদ রেখা নেই। কথাশ্রুতির আরেকজন সদস্য এবং তার বন্ধুর জন্য, দুই বন্ধুর বৃষ্টি এবং আরও অন্যান্য অনেক লেখা সে করেছে, জানি না জয়ী উপস্থিত আছে কিনা। এরা সবাই লেখায়, এরা সবাই লিখতে বলে, আর আমি এইভাবে লেখার দিকে এগিয়ে যাই। এরপরে আবার আসি কবিতায়। একটু এই কবিতায় যাই। রেলিং দিল তুলে, গ্রে কালার শাড়ির পার, 11 মেঘে, মেঘের তার, লাভ লেটার, টকশো নিয়ে জেগে, ম্যান্ডোলিন, চিঠির দিন, ফার্স্ট ইয়ারে নামে, সব চিঠিরাই বৃষ্টি ছাড়াই মেঘলা হয়ে থামে, তাই তো তোমায় নির্ভরতায় সানগ্লাসেতে আটকে পাঠিয়ে দিলাম যত্নে রাখো স্বপ্ন দেখার মাঠকে। প্রকৃতি খানিকটা বিপরীত দিকে যাচ্ছে, মাঝে মাঝে এখানে বুঝতে পারছি না যে ইন্টারনেট কানেকশানের সমস্যা হচ্ছে। এবারের যে কবিতাটা সেটা হচ্ছে এই তো ভালো লাগছিল। এই তো ভালো লাগছিল আসলে কলকাতা শহরটাকে দিনে রাতে, গভীর রাতে, খুব ভোরবেলায় বিভিন্নভাবে আমি দেখেছি, বিভিন্নভাবে দেখেছি। এই যে কলকাতা শহর সন্ধেবেলায় কারোর সঙ্গে যাওয়া, অনেকটা পথ যাওয়া, কিছু কিছু স্মৃতি ট্যাক্সির ভেতর আমাদের থেকে যায়। ট্যাক্সির পেছনের সিটে বোধহয় প্রত্যেক পুরুষের কিছু স্মৃতি থাকে। এই তো ভালো লাগছিল কবিতাটা সেই রকমই কিছু অনুষঙ্গ নিয়ে। আচ্ছা, বলাকা দিয়ে এসছেন, নেট সমস্যা করছে, সত্যি করছে। জানি না কতদূর আজকের এই লাইভটা চলবে, কারণ বিভ্রান্তি এবং কিছু কিছু ত্রুটি রয়েছে, তবুও চেষ্টা করি যতটা হয়, কারণ পিছিয়ে যাওয়ার দিকে আমি নেই, এগিয়ে যাওয়ার দিকে, যতটা শোনা যায় সেভাবেই চলি। এই তো ভালো লাগছিল। ক্যাবে করে আসার সময় তোমাকে বেশ লাগছিল, কারা যেন শহরটাকে উইন্ডস্ক্রিনে রাখছিল, চলে যাবার আগে বুঝি কেউ কি আসে কাছে, আমার বলে যা কিছু সব তোমার হয়েই আছে, কে কাকে আর রাখতে পারে নিজের মতো ভেবে, কে বলো তো তোমার মতো নিজের করে নেবে, জলের ছাটে লং ড্রাইভে তোমার শহর ভিজছিল, ক্যাবে করে আসার সময় তোমাকে বেশ লাগছিল, হঠাৎ করে সারপ্রাইজের মধ্যে থেকে বুঝি সব হারানোর ভিতর কেন তোমায় শুধু খুঁজি, যা কিছু সব ফটো সেশন আমার পাওয়া রাখছিল, ক্যাবে করে আসার সময় তোমাকে বেশ লাগছিল, কে বলো তো তোমার মতো ভালোবেসে ভাঙছিল, দুহাত দিয়ে দুঃখগুলো সুখের ঠোঁটে রাখছিল, এসব দৃশ্য দূর থেকে যেই ক্যাবে করে আসছিল, ফটোশপে সব মেয়েকেই তোমার মতো লাগছিল, ফটোশপে সব মেয়েকেই তোমার মতো লাগছিল। এই কবিতার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে, অনেক অনেক জায়গা জড়িয়ে আছে। সেই রকম জায়গাগুলো থেকেই আমাদের লেখা আসলে। এখন কবিতার বিষয় বন্ধু একটা কথা চলে আসে যে এই যে কবিতাগুলো আমি পড়ছি, এই কবিতাগুলো মূলত ভালোবাসার কবিতা।
এই কবিতাগুলো আমার এক সময়ের কিছু ভাবনা ছিল, এক সময়ের কিছু অনুভূতি ছিল, এক সময়ের কিছু উপলব্ধি ছিল, সেই উপলব্ধিকে আমি ধরেছি। এখন কবিতার আর একটা আজকে একটা যেটা গোড়াতে বলছিলাম যে যে লেখার কোনো কেন হয় না সেটাই যদি কবিতা হয়, তাহলে কবিতায় কোনটা বড় হবে, জ্ঞান না কবিতায় প্রেম না কবিতায় বিষয়? দেখুন, যে কোনো কবিতার ভেতরে হয় জ্ঞান থাকে, নয় বিষয় থাকে, নয় আবেগ বা এরকম কিছু থাকে, উপলব্ধি এরকম থাকে। তা কবিতায় জ্ঞান যদি থাকে, আমার আজকে এই কবিতাগুলো একসঙ্গে বার করে পড়ার সময় মনে হচ্ছিল আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই যে কবিতায় যদি জ্ঞান থাকে তাহলে সেই কবিতাটার কি দশা হয় জানেন? সেটা হচ্ছে অল্প বয়স্কা মহিলাকে কোনো বৃদ্ধের সঙ্গে বিবাহ দেওয়ার মতো, মানে নিশ্চিত বৈধব্য জেনে যে বিবাহ দেয়া হয়, সেই যে পরিস্থিতি হয় বা যে পরিণতি ঘটে, কবিতায় জ্ঞানের বিচ্ছুরণ করা, জ্ঞান গর্ভ করে তোলা কবিতাকে, ব্যাপারটা একই রকম আমার মনে হয়। তার কবিতা থাকে না। এই যে জ্ঞান ছাড়া যেখানে আবেগ, সেই আবেগের কবিতা, তাই যথার্থ কবিতা, আমি এটা বলতে চাই। এবং বিষয়, অনেক বিষয়ভিত্তিক কবিতা লেখা হয়, আমিও লিখেছি বিষয়ভিত্তিক কবিতা। এখন বিষয় যদি থাকে কবিতার ভেতর, তাহলে সেটাও কি কবিতা হয়? ভাবছিলাম আজকে নিজের কবিতাগুলো পড়তে পড়তে ভাবছিলাম যে কবিতা তাহলে কি, কোন দিক থেকে যেতে পারে। আপনারা সবাই এখানে যারা রয়েছেন তারা কবিতা লেখেন বা কবিতা বলেন বা চর্চা করেন। এই আলোচনাটা আপনাদের সঙ্গে একটু করতে চাই। আজকের মনে হওয়া আলোচনা, আজকের মনে হওয়া ঘটনা আমার, সেটা হচ্ছে ধরুন বিষয় নিয়ে যখন কবিতা হয়, কবিতা লেখা হয়, আমিও লিখেছি, কিন্তু বিষয় তখনই কবিতা হয়ে ওঠে যখন সেটা দাস না হয়ে ভক্ত হয়ে ওঠে। কবি যদি বিষয়ের দাস হয়ে পড়েন তাহলে কবিতা হয় না, হৃদয়ে ছুঁতে পারে না। কিন্তু কবিতা লিখছেন বিষয় কেন্দ্রিক, তিনি যদি ভক্ত হন তাহলে সেটা কবিতা হয়ে ওঠে। এখন দাস ও ভক্তের মধ্যে কিছু গুণগত সাদৃশ্য থাকে, কিন্তু সাদৃশ্য নেই যেখানে, সেখানে ভক্ত হচ্ছে স্বাধীন, দাস হচ্ছে পরাধীন। দাস নিয়ম অনুযায়ী কাজ করে, দাসত্ব অবলম্বন করে, কিন্তু ভক্ত সে মনের আনন্দে কাজ করে, মনের আনন্দে খুশি রাখে, সে স্বাধীন। তাহলে দাস ও ভক্ত, এই দুটো শব্দ আমার ভেতরে আজকে মনে এলো, এই দুটো ধর্ম আজকে আমার ভেতরে মনে এলো। যে মনে আসার কারণ যে বিষয় কখন কবিতা হয়ে উঠতে পারে আর বিষয় কখন কবিতা হয়ে উঠতে পারে না, নিছকই সেটা একটা গদ্য হয়ে যায়, তা কবিতার চরিত্র বহন করে না। এগুলো আমার উপলব্ধি, বন্ধুদের সঙ্গে সহমত মানে হতেও পারে, নাও হতে পারে, আমার মনে হয়েছে। এই দাস ও ভক্ত এটাও ঠিক একই। আমার এই কথা বলতে বলতে কাদম্বরী, আমার একটি আত্মসংলাপী আখ্যান লেখা ছিল, তাতে রবীন্দ্রনাথ এসে বিকেলবেলায় কাদম্বরীকে তার সদ্য লেখা পড়তে দিয়েছেন। কাদম্বরী পড়লেন 2 লাইন, পড়ে অবাক বিস্ময়ে রবীন্দ্রনাথের তাকিয়ে রয়েছেন। তাতে এক জায়গায় এরকম কথা লেখা রয়েছে, রবীন্দ্রনাথ লিখছেন যে প্রকৃত প্রেমিক দাস নহে, সে ভক্ত, সে ক্রেতা। অর্থাৎ দাসত্ব থেকে মুক্ত হতে হবে। এই যে বিষয়ের দাসত্ব করে কবিতা হয় না, এইটা আজকে আমার মনে হলো। ভক্ত যিনি স্বাধীনভাবে বিষয়কে দেখেন, বিষয়কে বাইরে নিয়ে চলে যেতে পারেন, যখন বাইরে চলে যায়, বিষয়ের বাইরে বিষয়ে চলে যায়, তখনই তা কবিতা হয়ে ওঠে। আপনারা যারা নির্বাচন করেন, কবিতার চর্চা বলতে বলতে মনে পড়ছে, দেখুন কত সুন্দর একটা লাইভ হতে পারে বন্ধু। আজকে আমি একা কবিতা পড়ছি, ভালোবাসার কবিতা, ভালো লাগার কবিতা, মানে আমার ভালোবাসার এবং ভালো লাগা। নিশ্চয়ই আপনাদের ভালো খুব একটা লাগছে না, বা হয়তো নাও লাগতে পারে, ধরেই নিচ্ছি অল্প অল্প। তো এরকম একটা লাইভ হতে পারে। আপনারা যারা রয়েছেন, যারা কবিতা চর্চা করেন, আর আমরা যারা কবিতা নিয়ে একটু লেখালেখি করি, তাদের ভেতরে একটা সমন্বয়, এক সন্ধ্যে, একটা দীর্ঘ সন্ধ্যে, 1-1.5 ঘন্টা হতে পারে, যে ধরুন বাংলা কবিতা আপনারা যারা কবিতা বলেন, আবৃত্তি করেন, চর্চা করেছেন বহু কবির কবিতা, মুখস্থ বলতে পারেন, পাঠ করতে পারেন। এখন 1961 থেকে 1992, এই 30 বছরে একটু আমি দেখিনি কারা আছেন। অর্পিতা নন্দী, রানী সিনহা, অনেকে একটু মতামত দিচ্ছেন, অর্পিতা সহমত পোষণ করেছেন। আচ্ছা, তা যেটা আমি বলছিলাম, 1961 থেকে 1992 বাংলা কবিতায় 10টা আন্দোলন হয়েছে।
10খানা আন্দোলন। এই যে 10টা আন্দোলন হয়েছে, 10টি আন্দোলন বাংলা কবিতার চরিত্র কিভাবে বদল করেছে, 10টি আন্দোলন বাংলা কবিতার চরিত্রকে কিভাবে বদল করেনি, বাংলা কবিতা যেমন ছিল তেমনই থেকে গেছে, এই যে চর্চা, এই শীর্ষক একটি সন্দেহ হতে পারে। মানে ধরুন আমি বলছি হাংরি আন্দোলন হলো 1961, শ্রুতি 1965, ধ্বংসকালীন 1967, প্রকল্পনা 1969, থার্ড লিটারেচার 1982, এইরকম মালভী 1988, পোস্টমডার্ন 1992, এরকম আরও কয়েকটা আছে। এখন এই যে প্রত্যেকটি আন্দোলন হলো, কেন হলো? সুতিকনা, সুদীপ্তা সবাই লিখছে করা যাবে, দেবশ্রী এসছে, ভঞ্জ দারুণ লাগছে। আচ্ছা, এই যে আন্দোলনগুলো কেন হলো, কখন হলো, সামাজিক পরিবর্তনগুলো আন্দোলনকে কতখানি প্রভাবিত করেছিল বা করেনি, এবং কবিতার ভাষা কিভাবে পাল্টে গেল। 1961 থেকে 1992 অজস্র কবির কবিতা আপনারা জানেন, বন্ধুরা পড়েন, আপনারা মঞ্চে উচ্চারণ করে থাকেন। তাহলে এক একটা আন্দোলনের সেই কবিতা মঞ্চে বলার ক্ষেত্রে, আবৃত্তি করার ক্ষেত্রে, নির্বাচন করার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলেছিল? না, ফেলেনি। নাকি কবিতা বলতে আমরা সেই 5-এর দশকের বা 4-এর দশকের সেই যে ধারা, নীরেনবাবুর ধারা বা সুনীল বাবুর ধারা বা শক্তি বা শঙ্খ ঘোষ, সেটাকে অবলম্বন করে রয়েছি। অর্থাৎ এটা একটা লাইভ হতে পারে। ওইখানে অনেকে আছেন, অনেকের পেজ রয়েছে, অনেকের আপনাদের গ্রুপ রয়েছে, সুদীপ্তা রয়েছে, আপনারা একটু ভাবুন, এটা একটা খুব চমৎকার, অনেক শ্রোতা শুনতে হবে তার কোনো মানে নেই, কিন্তু একটা নিবিড় আলোচনা নিজেদের মধ্যে আমরা করতে পারি, একটু চর্চা করতে পারি, একটু আসতে পারি যে কিভাবে পরিবর্তন হচ্ছে বাংলা কবিতার গতিপথ, উচ্চারণের গতিপথ কি করে আন্দোলনগুলো দ্বারা প্রভাবিত হচ্ছে বা হয়নি। ফাল্গুনি রানা, আচ্ছা, অমিতা ঘোষরায়, থাকো তোমরা, খুব ভালো লাগছে, অনেকে রয়েছেন। তো এই যে জায়গাটা একটা আলোচনার জায়গা, উত্তরকালে কোনো একটি পেজ থেকে কেউ করতে পারেন। আমার এই বিষয়ে খুব জ্ঞান নেই, কিন্তু আমি একটি কাজ করেছিলাম, সেটা হচ্ছে রবীন্দ্রোত্তর বাংলা কবিতা। অর্থাৎ রবীন্দ্রনাথ প্রয়াত হলেন, হবার পর দশক অনুযায়ী যেভাবে বাংলা কবিতার ধারা পাল্টে, 4-এর দশক, 5-এর দশক, 6-এর দশক, 7, 8, 9, এই যে 8 পর্যন্ত বা 9 পর্যন্ত বাংলা কবিতা কি করে বদল হয়েছে, ভাষা কি করে বদলে গেছে, তাই নিয়ে আমি একটি গ্রন্থ, সেই অভিজ্ঞতাটা আমার আছে এবং প্রচুর কবিতা পড়েছি। 4-এর দশক, 5-এর দশক, 6, 7, 8 বহু কবিতা আমাকে পড়তে হয়েছে। একই দশকের মধ্যে আবার বিভিন্ন কবিকে আমি পেয়েছি যারা নিজেরাই একটা দশক হয়ে গেছেন, এরকমও হয়েছে। এইগুলো আজকের আমাদের, যখন সত্যি কথা বলতে মঞ্চে আমরা যেতে পারছি না, প্রায় কবে যাব ঠিক নেই, নিবিড় আলোচনা, বন্ধুদের সঙ্গে বসে গল্প করা, একটু আড্ডা দেওয়া, এই যে চর্চা, এই যে বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু ভাবি, একটু ভাবতে পারি, একটু কথা এবং কবিতা উচ্চারণ করতে পারি, মনে হয় আরও একটা এরকম মেঘদূতের সন্ধে আমরা পাবো, নিশ্চিতভাবে পাবো। আর যারা আবৃত্তি করেন তারা তো কবিতা বলবেন, আলোচনা একেবারে ভালো লাগবে। 1936-এ প্রবাসী পত্রিকায় আমার ছন্দের গতি শীর্ষক রবীন্দ্রনাথ ছোট্ট একটি লেখা লিখেছেন, সেটা প্রকাশ হয়েছিল প্রবাসীতে। তাতে ভারী চমৎকার একটা কথা বললেন, এটা আবৃত্তিকাররা আপনারা শুনুন, আপনারা আবারও বলছি, সেটা আপনাদের একটু স্মরণ করে, বলতে বলতে মনে পড়ে যাচ্ছে এইসব কথা, আলোচনায় চলে আসছি। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ বলছেন যে কবিতা নিঃশব্দে পড়বার জিনিস নয়, বস্তু নয়, কণ্ঠস্বরের মধ্যে দিয়েই তার প্রকাশ লক্ষ্য করা যায় বা তাকে ভালোভাবে পাওয়া যায়। তো এটাও আমরা আজকে মানব কিনা সন্দেহ আছে। রবীন্দ্রনাথ বলেছেন, এবং যে সময় বলেছেন, রবীন্দ্রনাথ 1936-এ বলছেন, তখন তিনি প্রবাদ প্রতিম মানুষ, বলছেন ছোটবেলায় তখন এটাই ভাবতাম। এবং একই সঙ্গে তিনি বলছেন, তিনি প্রাধান্য দিচ্ছেন কবিতার ভেতর ছন্দকে প্রাধান্য দিচ্ছেন। আবার তিনি ছন্দ ছাড়াও লিখছেন, গদ্য কাব্য লিখছেন।
গদ্যকাব্য লেখার ক্ষেত্রে তিনি আবার খানিকটা নিজের সঙ্গে রসিকতা করে বলছেন সোনার পাথর বাটি। ভাবুন বন্ধু, এটাও আরেকটা সন্দেহ হতে পারে। আরেকটা সন্দেহ হতে পারে রবীন্দ্রনাথের ছন্দ মুক্তি এই শীর্ষক হতে পারে, যে রবীন্দ্রনাথ কি বলছেন ছন্দ সম্পর্কে, গদ্য কবিতা সম্পর্কে। বুদ্ধদেব বসুরা যখন আসছেন, এসে যখন তারা সেই কথা বলছেন, সেই জায়গা থেকে ছন্দের মুক্তি কিভাবে হচ্ছে। পাওয়ারের সমস্যা হচ্ছে বন্ধুরা, কথা একটু বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছি আজকে। পাওয়ার অফের বিপর্যয় হলো, তো এই একটা সন্দেহ হতে পারে। আমার মনে হচ্ছে আমি এই কথা বলতে বলতে আপনারা যারা শুনছেন, যারা কবিতা বলেন, তাদের অজস্র কবিতা মনে পড়ে যাচ্ছে, অজস্র রবীন্দ্রনাথের আপনাদের লিপিকা মনে পড়ে যাচ্ছে, রবীন্দ্রনাথের গদ্য কবিতা বহু অংশ মনে পড়ে যাচ্ছে। এটাও একটা বিষয় হতে পারে, একটু ভাববেন। কবিতায় যাই আবার। একটু আমার আরেকটি কাব্যগ্রন্থ, সেটা হচ্ছে বর্ণফকির ও ব্যালেরিনা। বর্ণফকির ও ব্যালেরিনা থেকে কয়েকটি কবিতা পড়ি। এই কবিতাটায় আসলে আমরা অনেক কথা কবিতায় বলি, অনেক কথা বলতে গিয়ে কবিতায় সংকোচ হয়, বলতে পারি না। যাও বা লিখতে পারি, বলার ক্ষেত্রে সংকোচ থাকে। আমি সেই সংকোচকে একটু অতিক্রম করতে চাই আজকের সন্ধ্যে। একটি কবিতা যেখানে ধরুন বন্ধুতা বলুন, প্রেম বলুন, ভালোবাসা বলুন, সেখানে শরীর এসে যায় বা আসে না। এই যে আসে বা আসে না, এই যে সংশয়, এই যে দোলাচল, এই যে সমর্থন করছি বা করছি না, এটা আমাদের প্রত্যেককে নিশ্চয়ই ভাবায়, আমরা ভাবতে পারি। এবং কবিকেও ভাবায়, যিনি লেখেন তাকেও ভাবায়, তিনিও বাড়ি এসে লেখেন। এরকম অজস্র বাংলা কবিতা লেখা হয়েছে যেখানে সরাসরি চলে এসেছে দেহ, শরীর। বাউলদের তো আছেই, দেহতত্ত্বের সাধনা আছে, সেখানে খুব ইঙ্গিতপূর্ণভাবে তারা প্রাচীনকাল থেকে বলে আসছেন। সোনা এবং খাদ, এরকম একটি বিষয়, এরকম একটি কবিতা যেখানে আমি একটু অতিক্রম করতে চাইছি। এই যে উচ্চারণের আড়ষ্টতা যেগুলো থাকে, লেখা হয়, আমরা পড়ি, কিন্তু বলতে গেলে আমাদের একটু বিরোধ বাঁধে নিজের সঙ্গে, যে এটা কি বলা যায়, প্রকাশ্যে কি বলা সম্ভব। কিন্তু কেন সম্ভব নয়, কেন সম্ভব নয়, এই কেনর জায়গাটাকেই একটু দেখাতে চাই, পড়তে চাই। কবিতার নাম সোনা এবং খাদ। তোমার বসুন্ধরা বুক, তোমার অশিষ্ট দুই স্তনে আমি একাই পাত পেরেছি অনন্ত নির্জনে। তোমার ঠোঁটের রেখা পুরু বাদামি লিপস্টিকে চরের বালি ছড়িয়ে গেল অসভ্যতার দিকে। তোমার নকশা করা তালু বাহু দুটো ফর্সা, মেঘ চিরে সেই বেরিয়ে এলো ভাদ্র মাসের বর্ষা। তোমার নখের শেষে চাঁদ, নীল পালিশ নীল, বুকের ওপর উড়ে এলো 40-এর চিল। এই বয়সও উনুন শরীর, অস্থিরতা পায়ে, ভারী বুকে নতুন খবর চাঁদের মতো ব্রায়ে। এই বয়সও জনির ভিতর জলের কলরবে, নতুন চারা গজিয়ে ওঠে পুরনো সেই টবে। এই বয়সও গিঁট খুলে যায় অনাস্থা এক দড়ির, নতুন প্রেমের অস্থিরতায় উঠলে ওঠে শরীর। অদ্ভুত এই নির্জনতায় পরকীয়ার স্বাদ, শরীর এবং ভালোবাসা, সোনা এবং খাদ। শরীর এবং ভালোবাসা, সোনা এবং খাদ। বন্ধুরা, এই কবিতার শেষ লাইনে আপনারা সহমত হবেন কিনা জানি না। অনেকে বলেন যে ভালোবাসলে শরীর আসে, ভালোবাসার পরের পর্যায়ে আসে। যারা কোনো বিশেষ সম্পর্কে যুক্ত থাকেন তাদের কথাই বলছি। আমার মনে হয়েছে যে শরীর হচ্ছে সোনা, ভালোবাসা হচ্ছে খাদ, অর্থাৎ বিপরীতটা হয়। এই বিপরীতটা হয় এই কবিতাটা এই কবিতাটা যখন লিখেছিলাম তখন একটু নিজের সঙ্গে বিরোধিতাও ছিল, যে সোনা হচ্ছে শরীর, ভালোবাসা হচ্ছে খাদ। আমরা অনেক সময় ভালোবাসার ছলনা করে, ভালোবাসাকে সামনে রেখে আমরা পেতে আগ্রহী, এটাকে প্রত্যাশা করি। এটা একটা স্বীকারোক্তি বলতে পারেন আমার। এই কবিতার ভেতরে স্বীকারোক্তি, আজকে উচ্চারণের ভেতরে সেই স্বীকারোক্তি। তার একটা প্রমাণ পেয়েছিলাম
প্যারিসে আমার এক ফরাসি যুবকের সঙ্গে আলাপ হয়েছিল। তিনি চিত্রকর। আমি যে জায়গাটায় থাকতাম প্যারিসে কিছুদিনের জন্য ছিলাম, সেটার নাম হচ্ছে সিটে ইউনিভার্সিটিয়া, অর্থাৎ সিটে ইউনিভার্সিটি। সেখানে পৃথিবীর বেশ বড় বড় দেশের গেস্ট হাউস রয়েছে। কেন রয়েছে? সেখানকার স্কলাররা এসে যাতে এক জায়গায় থাকতে পারেন, গবেষণা করতে পারেন, মিলতে পারেন, চিন্তাভাবনা সমন্বয় করতে পারেন। সে বৃহৎ বড় একটি জায়গা, যেখানে ইন্ডিয়া রয়েছে, গ্রেট ব্রিটেনের রয়েছে, জাপান রয়েছে, চীন রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, কানাডা রয়েছে, বহু দেশের রয়েছে। আমার সৌভাগ্য হয়েছিল যে আমি মেক্সিকান গেস্ট হাউসে ছিলাম। তো সেখানে প্রতি সন্ধেবেলাতেই হয় চিত্রকলার কোনো এক্সিবিশন দেখতে যেতাম, আর নয় কবিতা নিয়ে তুমুল তর্ক আলোচনা হতো কফি সমিতি। এই গেস্ট হাউসগুলোর তলাতে অডিটোরিয়াম আছে, সেখানে চিত্রশালা প্রদর্শন করা হতো, এরকম চলতো। তা একদিন এক ফরাসি যুবক, তার সঙ্গে আলাপ হলো, যিনি চিত্রকর। তিনি বলছেন যে তিনি একটি ছবি আঁকলেন এবং ছবি এঁকে যথারীতি তার ছবি বিক্রি হয়ে খ্যাতি লাভ করলেন। এক সাংবাদিক এসেছিল, মহিলা সাংবাদিক, তার ইন্টারভিউ নিতে, এবং সেই মহিলা সাংবাদিকের ইন্টারভিউ নেওয়ার পর তারা খুব নির্জনে তারা মিলিত হয়েছিলেন। তারা কেউ কাউকে চিনতেন না, প্রথম চেনা। তারা শরীরে প্রবেশ করলেন। তিনি আমায় বলছেন তার জীবনের অভিজ্ঞতা, কী করে তার ছবির একটি ঘরানা পাল্টে গেল। তো সে বলছিল যে ঘোষাল, আমাকে ধনঞ্জয় ঘোষালও ঘোষাল বলতো, যে দেখো আমি তো এই মতেই বিশ্বাসে ছিলাম, ইস্টার্ন ইথোসও বলতে পারো, মানে আমাদেরও তাই বিশ্বাস ছিল, প্রথমে ভালোবাসা তারপর শরীর। বলে আমি জানি না সেদিন কীভাবে আমার এটা হয়েছিল, আমরা সেখান থেকে ভালোবাসায় পৌঁছেছিলাম। এটা হয় কি না আমি জানি না, এটা হয়ও আমার বিশ্বাস। বন্ধুদের সঙ্গে এই বিষয়েও আলোচনা থাকবে, এটা একটা প্রশ্ন তুললাম, ভাবার জায়গা আপনাদের আমি দিলাম। আপনারা প্রত্যেকে হয়তো ভাবছেন জীবনের ঘটে যাওয়া ঘটনার সঙ্গে একটা বিপরীত বাঁক আমি আজকে এখানে রাখতে চাইছি, রাখলাম। এরপরে একটু পড়ি আরও। কবি এক দিঘি কবিতার নাম। কবি এক দিঘি, অর্থাৎ প্রত্যেক কবির ভেতরে, বুকের ভেতরে একটা করে দিঘি থাকে, থাকতেই হয়। প্রত্যেক কবির ভেতরে ফাঁকা ঘর থাকে, ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়। সে শক্তিবাবুর কবিতার মতো আর কি, ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়ার মতো জায়গা কবির ভিতর থাকতে হবে। আর এই যে বোলপুরকে নিয়ে যে কবিতাটা আমি পড়লাম, মানে চিঠিটা আমি পড়লাম, তাতে আমি একটি কথা বলেছি যে এই যে বহুতল বাড়ির যে গ্রাউন্ড ফ্লোর, তাতে এই যে ধরুন 16খানা ফ্যামিলি রয়েছে বা 40টা ফ্যামিলি রয়েছে, তাদের চিঠি আসার জন্য ডাকবাক্স রয়েছে। ওই গ্রাউন্ড ফ্লোরে সব ডাকবাক্স বসানো একটা দেওয়ালে পর। আমি যতগুলো বহুতলে উঠি এবং ওঠার সময় ওইটা খুঁজি যে কোথায় তাদের চিঠির বাক্সগুলো বসানো রয়েছে, এবং আমার অদ্ভুত সুন্দর দেখতে লাগে। বিশ্বাস করুন, আমি ভাবি তখন দাঁড়িয়ে যে একজন লেখকের জীবন, একজন কবির জীবন আসলে বহুতল বাড়ির ওই গ্রাউন্ড ফ্লোরে ওই অতগুলো চিঠির যে বাক্স বসানো দেওয়াল, ঠিক সেইটার মতো। সেটা আমার একজন লেখকের বুক মনে হয়। তার জীবনে চলে আসা সমস্ত সম্পর্ক বা চলে যাওয়া সমস্ত সম্পর্ক, আসা এবং যাওয়া মিলে যে বৃহৎ ক্ষেত্র তৈরি করে, প্রত্যেকের নামে নামে একটা করে ডাকবাক্স থেকে যায়। ওই বহুতল বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা, যে দেওয়ালটা, চিঠির বাক্সগুলো বসানো সাজানো যে ওয়ালটা, সেটাই একজন লেখকের হৃদয়, একটি লেখকের বুক। আমি জানি না এটা আপনারা কিভাবে দেখছেন, কিন্তু আমার মনে হয় এই যে এত মেলামেশা, এত বন্ধুতা, নিকট বন্ধুতা, বন্ধুতার দাবি, বন্ধুতার ভিতর চলে যাওয়া অনেক অরণ্য, অনেক নদী, অনেক মেঘলা আকাশ, অনেক স্মৃতি, অনেক দ্রবীভূত সময় আসলে এই চিঠির বাক্স হয়েই থেকে যাচ্ছে। তিনি চলে গেল, সেই বাক্স সরছে না। আমি জানি না আপনাদের মনে হয় কি না, বা আপনাদের যাদের এরকম হয় তারাও আজকে ভাবতে পারেন বা ভাবতে, দেওয়ালটার মতো আপনারাও বহন করছেন আমারই মতো, আমারই অনুধাবন বিশ্বাস অনুযায়ী অনেকগুলো ডাকবাক্স, লেটার বক্স।
কবি এক দিঘি এবারের কবিতা। বলাকা চন্দ্র বলাকাদি বলছেন দারুণ, রানী দিয়ে আছেন, বেশ থাকুন। শুনছি আপনাদের মতামত অবশেষে পাওয়া গেল। যন্ত্রণার দিঘিতে শালুক ফুটলে তুমি কার দিকে চেয়ে আকৃষ্ট হবে বাঁধানো ঘাট? হালকা সবুজ জলের গভীরে নিজের ছায়ায় ছুটিরা দল বেঁধে শামুকের সঙ্গে খেলছে। পারঘাট ফেলে রেখে চলে গেল মাছ ধরা নৌকা। নিরন্তর বেদনার কলরব মুখ বুজে নিজের সমস্ত ইচ্ছাপত্র ছুঁড়ে দিল ফাতনার মুখে। সম্পর্কের মানে কি শুধু অধিকার বোধ? তাহলে নিজের মতো বেঁচে থাকার গান লিখবে কারা? কারা শুধু পৃথিবীতে এসে জানিয়ে দেয় তারা কারো জন্য আসেনি? নিজের মতো বেঁচে থাকার জন্মোৎসব নিয়ে মেতে রইল দু একটি দিঘি ও কয়েকটি কবি। কবির পাশে ডাকঘর থাকে। আলো আমার একেবারেই অন্ধকার হয়ে গেল, মানে কিছুই দেখা যাচ্ছে না। আলো নেভা একসঙ্গে বলা যায়। একটু আলো আঁধারি করতে হলো, আলোটা চলে গেছে বন্ধুরা। বড্ড প্রতিকূলতার ভেতরে আজকে চলতে হচ্ছে। যাই হোক, সম্পর্কের মানে কি শুধু অধিকার বোধ? তাহলে নিজের মতো বেঁচে থাকার গান লিখবে কারা? কারা শুধু পৃথিবীতে এসে জানিয়ে দেয় তারা কারো জন্য আসেনি? নিজের মতো বেঁচে থাকার জন্মোৎসব নিয়ে মেতে রইল দু একটি দিঘি ও কয়েকটি কবি। কবির পাশে তাই পড়শি রাখতে নেই। যেভাবে দিঘি ভরাট হয় জঙ্গলে আশেপাশে শহরতলি থাকলে। বেঁচে থাকার পাটাতন ঠেলে দাও মাঝি, তোমরা এসো। কিন্তু কেউ বিবাহ নামক স্মারকের ফ্রেম হয়ে যেও না। কেউ বিবাহ নামক স্মারকের ফ্রেম হয়ে যেও না। কবি এক দিঘি। মনে হয়েছে এরকম যে অধিকার বোধ থেকে অনেক কিছু হারিয়ে ফেলি আমরা। সেই হারিয়ে যাওয়া, সেই অধিকার বোধ থেকে পেরিয়ে যাওয়া, এটাও জীবনের একটা দিক। এবারে যে কবিতাটায় আসবো সেটার নাম ইনহেলার। এই কবিতাটা হয়তো আচ্ছা একটু পড়ি। জুঁই, অপরাজিতা আছি, প্রকৃতি আছি, অনেকেই আছেন বন্ধুরা, অনেকেই রয়েছেন এই প্রতিকূলতার ভেতরেও যে বন্ধুরা আছেন, সহ্য করছেন আমাকে, মানে আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আমার লেখা সার্থক মনে হয় যেই যখন প্রতিকূলতা বারবার থেমে যাওয়া, ইন্টারনেটের সমস্যা, আলো নিভে যাওয়া, বর্ষা এবং কমেন্ট না এসে পুনরায় আবার যুক্ত হওয়া, তার ভেতর আপনারা রয়েছেন। এর থেকে বড় বন্ধুতা, এর থেকে বড় কিছু হয় না, কিছু হতে পারে না। আমাদের ভেতরে যে প্রশস্ত জায়গা আছে, দিঘি আছে, হাইওয়ে আছে, আজকের সন্ধ্যে সেটা প্রমাণ করছে। আমি বুঝতে পারছি, আমার ভালো লাগছে। সৌমেদা আছেন, আচ্ছা, ইতি দে সরকার, বেশ, সবার মতামত একটু একটু করে পাচ্ছি। ইনহেলার কবিতার নাম। ইনহেলার কবিতাটা লিখেছিলাম, কেন তার ব্যাখ্যা হয় না, কারণ কবিতার বললাম যে কেন হয় না, কিন্তু মনে হয়েছিল যে দেখুন, যে আমরা নিছক যে বন্ধুতা বলি, বন্ধুতার যে দাবি করি, এই যে সুদীপ্তার যে সুদীপ্তার বন্ধুতার মধ্যে অসম্ভব একটা ভালোবাসা আছে, একটা ভালো লাগা আছে, একটা ছেলে মানুষই আছে, একটা বন্ধুতার দাবি আছে। লিখতে হবে, করতে হবে, বলতে হবে, নতুন কিছু ভাবতে হবে। এইটা বড্ড ভাবায়। এটা শুধু যে তার গুণ বলবো না, এটা দেবাশিস তার গুণ। দেবাশিসটাও অত্যন্ত গুণী মানুষ, যে তিনি ভাবাতে পারেন, তিনি আমাদের উৎসাহ দিতে পারেন। অর্থাৎ সুদীপ্তা দেবাশিসের যৌথ বন্ধুতা সেই দিঘির মতো। তা এরকম অনেকের জীবনে, অনেক বন্ধুর কাছে অনেক বন্ধু খুব অপরিহার্য হয়ে যান। চিত্রিতা, দেবযানী, সুদীপ্তা, এ এক অভিনব সন্ধ্যা। আচ্ছা,
না, অভিনব কি করে হচ্ছে আমি জানি না, কিন্তু প্রতিকূলতার ভেতর দিয়ে কাজ করাটাই হয়তো অভিনবত্ব, তাও হতে পারে। ইনহেলার, তা কেউ কারো কারো জীবনে বন্ধু ইনহেলার হয়ে যায়। আপনারা ভাবুন, এই যে আপনারা যারা চর্চা করেন, কবিতা বলেন, কবিতা লেখেন বা ছবি আঁকেন, গান করেন, যাই করুন না কেন, আপনার মনে হয় না যে মঞ্চ থেকে নামার পর, ইউটিউবে দেওয়ার পর, লাইভে আসার পর, ফেসবুকে পোস্ট করার পর অন্তত সে বলুক কেমন লিখেছি, কেমন হয়েছে, তার তার বক্তব্য, তার মূল্যবান কমেন্টস না পেলে মনে হয় যেন দেওয়াটা সার্থক হলো না। মনে হয় কিনা আমি জানি না আপনাদের, কিন্তু কারো কারো হয়তো হয় যে সেই মানুষটা কখন বলবে, এই যে প্রতীক্ষা, এই যে অপেক্ষা থাকে, এই যে অপেক্ষা, এই যে প্রতীক্ষা, এর যে সম্পর্ক, এর যে গাঢ়ত্ব, এর যে স্নিগ্ধতা এবং সান্দ্রতা, সেটাই হচ্ছে ইনহেলার, সম্পর্কের ইনহেলার। তাকে ছাড়া চলে না। মনে হয় সব কাজের মধ্যে তাকে রেখে দিতে পারলেই কাজটা সুষ্ঠুভাবে হবে, কাজ নিজেই গতি পাবে, মনটাও চওড়া হবে এবং অনেক আনন্দ পাওয়া যাবে। সে থাকলে অনেক আনন্দ হবে, আরও বাঁচতে ইচ্ছে করে, ভালোবাসতে ইচ্ছে করে পৃথিবীটাকে। এই যে ভালোবাসতে ইচ্ছে করে, এই যে উপস্থিতি, জীবনে কাউকে নির্বাচন করে নেওয়া বা নির্বাচিত হয়ে যাওয়া গুণের দ্বারা, সেইটা এই এক আশ্চর্য সম্পর্ক তৈরি হয় পৃথিবীতে। মানে দেখুন, এই কথা বলতে বলতে মনে পড়ে গেল যে আমাদের আমি বাউল নিয়ে যখন চর্চা করেছি, বাউলদের উপরে খেয়ে না খেয়ে আমি গ্রামে গঞ্জে আখড়ায় ছিলাম, আখড়ায় পড়েছিলাম, বাউলদের সঙ্গে সঙ্গ করেছি। সঙ্গ করতে করতে দেখেছি আমার একটা উপলব্ধি হয়েছে বন্ধু, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের জীবনে জীবন সঙ্গিনী বা জীবন সঙ্গী থাকি। আরেকটা হচ্ছে সাধন সঙ্গিনী। এই সাধন সঙ্গী বা সাধন সঙ্গিনী, এই কনসেপ্ট বা এই ধারণা আমি বাউলদের সঙ্গে মিশে, বাউলদের সঙ্গে থেকে পেয়েছি। এবার জীবন সঙ্গিনী আর সাধন সঙ্গিনী যদি এক হয়ে যায়, সেটা অত্যন্ত গৌরবের ব্যাপার। চমৎকার একটি বিশেষণ বলা যায় যে একাত্ম হওয়ার ব্যাপার। যেভাবে বালিচর মানে সি বিচ ও সমুদ্র জলরাশি নিমগ্ন থাকে জীবন সঙ্গিনী এবং সাধন সঙ্গিনী এক হয়ে গেলে, কিন্তু যদি এক না হয়, তখন কোনো একজনের দিকে, কোনো একটি হাতের দিকে, প্রিয় মানুষের দিকে, কোনো একটি মুখের দিকে, চোখের দিকে নজর চলে যায়। এখন সেই যাওয়াটা সাধারণভাবে অনেকে বলেন অন্যায়, অপরাধের। আমি মনে করি না, আমি একদম মনে করি না। আমি মনে করি এই যাওয়াটা হয়তো খুব স্বাভাবিক। এই যাওয়াটার ভেতরে হয়তো কারণ আছে, এই যাওয়াটার ভেতরে কোনো কলুষতা নেই। নিজেকে উৎসাহ দেবার, নিজের ভেতরে ওজন বৃদ্ধি করার, আনন্দ পাওয়ার একটা উৎসকে আমরা আসলে গ্রহণ করছি। সেই উৎসকে গ্রহণ করার, যিনি রচনার উৎস, যিনি লেখার উৎস হয়ে থাকেন, যিনি বলার পর মনে হয় মনটা ভরে গেল, সে যতক্ষণ না বলছে ততক্ষণ পর্যন্ত ভেতরটা ফাঁকা, সব পেয়েও পূরণ হচ্ছে না, এরম মানুষ আমাদের জীবনের ইনহেলার। হয়তো অনেকের আছে, কিংবা অনেকের নেইও। থাকুক বা না থাকুক, কবিতাটা এইরকম। আমার মন ডাক পিয়ন বসত করে কাঠঠোঁটে, অ্যাস্থা-লীন মেঘের পিন কার আঘাতে কে ওঠে, কার আয়নায় কোন বায়নায় কে চলে যায় রেখে কাকে, কিসের ঋণে নিকোটিনে বুকের ক্ষত বাড়তে থাকে। জীবন মানে সবাই জানে, এক জীবনে কে যে কার, তোমার ঠোঁটে বকুল ফোটে, তুমি আমার ইনহেলার। জীবন মানে সবাই জানে, এক জীবনে কে যে কার, তোমার ঠোঁটে বকুল ফোটে, তুমি আমার ইনহেলার। কে কার ইনহেলার আমি জানি না, কিন্তু ইনহেলার হতে পারলে ভালো। এরপরের একটি কবিতা আবার মেঘ নিয়ে পড়ি। উড়ে যাওয়া মেঘ। দেখুন যে এই যে বোলপুর, এই যে বাঁকুড়া,
বা ধরুন ঝাড়খণ্ডের এই যে রুক্ষ প্রকৃতি, বা ডুয়ার্সের এত গাছ, এত গাছ, এই প্রকৃতিকে দেখে আমাদের অনেক কিছু মনে হয়। একটা ঈষৎ আলগা মন খারাপও থাকে। সেই ঈষৎ আলগা মন খারাপটা আসলে কোনো বেদনার নয়, কোনো হতাশার নয়, সেটা আসলে এই প্রকৃতির অপার্থিব মুগ্ধতা মনকে এত সুন্দরভাবে, এত গভীরে নিমজ্জন করে, ডুবিয়ে দেয়, দ্রবীভূত করে দেয়। মনে হয় যে এই যে পৃথিবী, এই যে আলো, এই যে গাছ, এই যে রুক্ষতা, এই যে নদী, জঙ্গল, মেঘ, এই সব কিছু অনন্ত, অনন্তের সঙ্গে তখন কথা চলে। মানে বর্ষাকাল এখন, মেঘদূতের সময় এখন, কালিদাসের প্রতি আমাদের অর্ঘ্য উপস্থাপনা করার সময় এখন। ফলে মেঘের বন্ধনা আমাদের মনে মনে এখন থাকে। কবিতার নাম উড়ে যাওয়া মেঘ। মন খারাপ যে থাকে, সেই ঈষৎ মেঘের মন খারাপকে নিয়ে এই কবিতার একটা অংশ। অবাধ্য মেঘ দুপুরের খামে চিঠি হয়েছিল একা, জন্মগতই কোনো কোনো ঠোঁট মেঘদূত নিয়ে লেখা। যাদের ঠোঁটেতে এখনো বিকেলে ওয়েটিং রুম থাকে, কেটে যাওয়া ঘুড়ি সুতো ছেড়ে দিয়ে হারিয়ে যাওয়াকে ডাকে। এখনো আমার বুকের বর্ডার মাঠ রেখে যায় মেঘে, তোমার ঠোঁটেতে মন ভালো নেই যেভাবে রইল জেগে। এপিটাফ নিয়ে বক উড়ে যায় মেঘের উড়াল পুলে, সব অভিমানী সংযত হয়ে জড়িয়ে গিয়েছে কুলে। চলে গেছে বুঝি সেই সব দিন, চিঠি হয়ে উড়ে উড়ে, ভালো আর বাসা গ্যাপ রেখে দিয়ে থেকে যায় তত দূরে। আলপিনে রাখা কিছু কোলাহল, নিছক একটা মর্জি, মন খারাপই আসলে হলো মেঘের জামার দর্জি। মন খারাপই আসলে হলো মেঘের জামার দর্জি। সময়ের দিকে আমি চলে এসেছি, আর সামান্য সময় আপনাদের বন্ধুরা তারপরেই কবিতার এই সন্ধ্যেকে স্মরণে রেখে, বুকের ভেতরে ডাকবাক্সর মতো বসিয়ে রেখে বিদায় নেব। আর একটি দুটি কবিতা পড়ি। সেটা হচ্ছে, দেখুন যে এই যে উইকেন্ড শব্দটিকে আমি ভীষণ ভালোবাসি। লং ড্রাইভ শব্দটিকে আমি ভীষণ ভালোবাসি। হাইওয়েটিকে আমার মনে হয় বান্ধবী। এই যে উইকেন্ড, লং ড্রাইভ, হাইওয়ে এবং তার সঙ্গে হচ্ছে সানগ্লাস এবং কফি, আমি জানি না এগুলো সব নাগরিক জীবনের প্রতীক বটে, কিন্তু নগর জীবনের প্রতীক হওয়ার সত্ত্বেও এগুলো আমার কবিতায় বারবার ফিরে ফিরে আসে। এগুলো আমাকে টেনে নিয়ে যায় দূরের দিকে। আর এই সমস্ত কিছুকে যোগ করলে যে জায়গাটা দাঁড়ায়, যে উপত্যকা সৃষ্টি হয় মনের মধ্যে, সেখানে যারা দাঁড়াতে পারেন, যারা দাঁড়িয়ে থাকেন, যারা বলেন নতুন কি লিখলে, অপেক্ষায় থাকেন, তারাই আমার বান্ধবী, এক পশলা বৃষ্টির মতো। এই কবিতাটার নাম কাফে ও কাপিচুনো। আচ্ছা, শিপ্রা লিখছেন অপূর্ব সুদীপ্তা, আলো তো ফিরে এলো। হ্যাঁ, আলো ফিরে এসেছে, কিন্তু মানে ফিরে তো আসছে কিন্তু আবার চলেও যাচ্ছে। যাওয়া এবং আসা দুটোই যে সত্য, আজকের লাইভ আলো আসা এবং আলো চলে যাওয়া এগুলোই প্রমাণ করে। আমার বেশ ভালো লাগছে। মানে সব লাইভ একেবারে সংহত হবে তা নয়, কিছু কিছু জিনিস মনে রাখার জন্য একটু বিচ্যুতি হওয়া প্রয়োজন। যেভাবে ধরুন নদীর ওপর চড়া জেগে ওঠে, মানে একটি নদী শুধুই জলে পূর্ণ, সেও এক ভালো লাগা, চিরাচরিত ভালো লাগা। কিন্তু কোনো এক নদী তার উপরে চড়া জেগে উঠেছে, সেটাও দেখে মনে হয় তার উপর দুটি বক এসে বসেছে, তারা নির্বিঘ্নে প্রেম করছে। এইটা মনে হয় যে মহাকালের স্মৃতি তৈরি করে দিচ্ছে। আজকের লাইভ ঠিক সেই রকম। এই যে প্রথমে আমার অক্ষমতা অনুযায়ী আমি কমেন্টস দেখতে পাচ্ছিলাম না, তারপরে দেখতে পেলাম, আবার কেটে বসতে হলো, আলো চলে যাচ্ছে, যা কোনোদিন যায় না। এই যে এত কিছুর ভেতরে থেকে যাওয়া, এই যে আবার ফিরে ফিরে আসা, এটা একটা বেশ আমার ভালো লাগার একটা
সুন্দর একটা বিস্ময়ের জায়গা তৈরি করছে, মনে রাখা স্মৃতি তৈরি করছে। এবারের কবিতা হচ্ছে কাফে ও কাপিচুনো। ধরুন যে কোনো এক কফি শপে, আচ্ছা মালবিকা লিখছো, খুব ভালো লাগছে সুদীপ্তা, সমুদ্র না পাহাড়? সমুদ্র ছিল এতদিন, সমুদ্র এতদিন আমার খুব প্রিয় ছিল, মানে আজও আছে। আজও এখন আমাকে কেউ বললে আমি নির্দ্বিধায় সমুদ্রে চলে যাব, চাঁদিপুর চলে যাব। কিন্তু সম্প্রতি আমি একটি সিরিজ লিখছি, সেটা হচ্ছে শাল ও সোনাঝুরির সংলাপ। সেখানে দুটি চরিত্র, একটি অরণ্য আর একটি সোনাঝুরি। এরা বাউন্ডুল, এদের কাজ কম, অকাজটা বেশি। এরা কথায় কথায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, অলিক চিন্তাভাবনা করে, দুজনে কোনো রকমে চালিয়ে দিচ্ছে। এই যে জায়গা, এইটা লিখতে লিখতে হঠাৎ তাদের ডুয়ার্সে নিয়ে গিয়েছিলাম পাহাড় দেখাতে। সেই সেই লেখাটা লিখতে লিখতে সত্যি কি বলবো, আমি পাহাড়কে ভীষণ ভালোবেসে ফেলেছি। মানে সমুদ্র যদি আমার 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 একটি অংশ হয়, পাহাড়ও তাহলে একটি অংশ। এই যে ভালো লেগে গেল, এটাই হচ্ছে আমার জীবনের বাইনারি স্টেট, অর্থাৎ দুই দুই ব্যাপার। কাউকে ছাড়তে পারছি না, ভীষণ সমুদ্রকে যাব, কিন্তু সমুদ্রে গিয়ে পাহাড়ের কথা ভাববো, আবার পাহাড়ে যদি যাই মনে হবে এই সমুদ্রটাকে যদি টেনে আনা যেত। মানে দুজনে বস্তু বলেই সম্ভব, হয়তো জীবিত বা অস্তিত্বমূলক হলে সেটা এরকম নাও হতে পারে। তা এখন সত্যি পাহাড় খুব ভালো লাগছে। এবং খুব বলতে বলতে মনে পড়ে গেল যে যখন আমি প্রথম দার্জিলিং দেখছি, ঘুম স্টেশন দেখছি, কার্শিয়াং দেখছি, এবং কুয়াশা দেখছি, এত মেঘ জানলার ভেতর দিয়ে ঢুকে পড়ছে, সে এক অভাবনীয় দৃশ্য। মানে ভারতে জন্মানোর, পশ্চিমবঙ্গে জন্মানো, দার্জিলিং, ঘুম, কার্শিয়াং এইগুলো দেখা মানে সৌভাগ্যের বিষয়। এর জন্য আবার এখানে জন্মানো যায়। যদিও আমার এখানে খুব অপ্রাসঙ্গিক হবে না বলা, তবুও বলতে পারি যে হিমালয়কে, কাঞ্চনজঙ্ঘাকে যেভাবে আমি দেখেছি, যেভাবে ভালোবেসেছি, আল্পসকেও আমি দেখেছি। আল্পস পর্বতমালাও আমার ভীষণ ভালো লেগেছে। যদিও আল্পসকে আমি দেখেছি দুরকমভাবে। একটি, আমি যখন ফ্রান্স থেকে ইতালি যাচ্ছিলাম প্লেনে চড়ে, তার মাঝখানে আল্পস, একদিকে ইতালি একদিকে ফ্রান্স, তখন মানে প্লেনের জানলা দিয়ে অভাবনীয় লিখেছে। ছোট ছোট গ্রাম আল্পসের পাদদেশে বসে রয়েছে, বিরাট পর্বতশ্রেণী, সেই বার্ডস আই ভিউ, ওপর থেকে দেখা কোনো পাহাড়কে সেই আমার প্রথম, মানে ভেতরে যেন সেই অনন্তকালের অ্যালবাম তৈরি করে দিয়েছে সেই আল্পসকে দেখা। এবং ইটালিতে নেমে মাটি থেকে আলপাইন পর্বতকে দেখা, আল্পসকে দেখা, সেটাও এক অভিজ্ঞতা। ফলে তাকে মেঘ বলে ভ্রম হতো। এই যে ভ্রম হয়ে যাওয়া, পাহাড় এবং মেঘের ভেতর গুলিয়ে যাওয়া, এবং মনে হচ্ছে যে আমরা নেহাতি কোনো একটা ইলিউশনের মধ্যে রয়েছি। এবং কবিতা সেই ইলিউশন আমাদের একটা অলিক জায়গায় নিয়ে যায়। কাফে ও কাপিচুনো। কফি আমার খুব প্রিয়। বহু সন্ধে, বহু আড্ডা, বহু কফি শপ কলকাতায়, ভারতে বা ভারতের বাইরে আমার অভিজ্ঞতায় আজ এই কবিতা পড়তে গিয়ে মনে পড়ে যাচ্ছে পরপর। কাচের ঘর, ঝাপসা আলো, মন কেমনের কাফে, মধুর কিছু মিথ্যে যেমন শুনতে ভালো লাগে, তোমার র্যাপার উষ্ণ ঠোঁটের নিছক কোনো মানে, ছেড়ে যাবার পরও কেন আজও আমায় টানে। আজও আমি সেই কাফেতে একলা বসে থাকি, আজও আমি সেই টেবিলেই গোলাপ এনে রাখি, আজও কারা প্রশ্ন করে ব্রেকআপ কেন হলো, দেখা হলে গার্লফ্রেন্ডকে গুড ইভিনিং বলো। একলা কাফে, একলা আমি, একটা চেয়ার ফাঁকা, কাঠের মেঝে, কাঁচের দেওয়াল, পার্টিশানেই রাখা, সেই ঘরেতেই দেখা হবে হঠাৎ কোনো দিনও, অপেক্ষাতেই রইল কাফে এবং কাপিচুনো, অপেক্ষাতেই রইল কাফে এবং কাপিচুনো। এই কবিতাটা পড়তে পড়তে বন্ধু মনে পড়ে যাচ্ছে আমার একটি নাটকের কথা, খুব সম্প্রতি লেখা, সেটি ইউটিউবে আছে, আপনারা শুনতে পারেন। সেটা হচ্ছে মেঘ পেয়ালা। সেই মেঘ পেয়ালার নাটকের একটি চরিত্র, দুটি চরিত্র, বা বলা যায় মূল চরিত্র হচ্ছে, যেখানে সারা পৃথিবীতে এরকম কনসেপ্ট তৈরি হয়নি যে আফটার ব্রেকআপ, বিচ্ছিন্ন হবার পর মানুষ কোথায় গিয়ে বসবে, কোন জায়গায় শুধু তার জন্যেই থাকবে একটি জায়গা,
এরকম একটি কফি শপ বানানোর ভাবনা বানানো যায় কি না সেটাই আমি নাটকে দেখাতে চেয়েছি। অনেকে বলেছেন কনসেপ্টটা খুব অসাধারণ, পৃথিবীতে কোথাও আছে কিনা বা হয়েছে কিনা। না, হয়নি, কিন্তু হয়তো একদিন হবে। হয়তো বিচ্ছিন্ন মানুষের জন্য ফুলের স্তবক নিয়ে আসবে কেউ, তাদের জন্য কফি শপ থাকবে, তাদের জন্য একটা স্নিগ্ধ বিকেল থাকবে, চলে যাওয়া আলোর সিলুয়েট তাদের টেবিলে এসে পড়বে, মার্কার থাকবে, হোয়াইট বোর্ড থাকবে, চলে যাওয়া স্মৃতির উদ্দেশ্যে গাছ লাগানো হবে। এই কবিতাটা পড়তে পড়তে এই যে এরই অনুষঙ্গে আরেকটি কবিতা, যে এইটা আপনারা যারা বন্ধুতা করেছেন, অমিতদা এসছেন, তোমার কথার মধুরিমায় মুগ্ধ হতে হয়। অমিতদা কি বলছেন? আরে মানে সেরকম কিছু নয়, কিন্তু আপনারা বললে ভালো লাগে। অমিতদা মানে আপনার মতো কবি মানুষ, অমিত কাশ্যপ এসছেন, অত্যন্ত গুণী মানুষ, অত্যন্ত বড় মাপের কবি। অমিতদার কবিতার ভক্ত আমি। অমিতদা শুনছেন, এসছেন আজকের এই লাইভ, খুব ভালো লাগছে। তো এই যে কফি শপ, সেখানে একদিন বন্ধু আপনি দুজনে যেতেন, পরে একদিন একা যাচ্ছেন, যার সঙ্গে যেতেন সে নেই। আপনি গোলাপ এনে স্মৃতির ভেতরে অবগাহন করছেন। এই করতে করতে আপনার ভেতরের যে আলোড়ন, তা কখনো বেদনাদায়ক নয়, নিরাশাজনক নয়, হতাশাগ্রস্ত হবার কথা নয়। সেটা একটা উদ্ভাস তৈরি করে। উদ্ভাস যেমন ধরুন, আলো আঁধারিতে আমরা অনেক কিছুকে নিজের মতো করে দেখতে পাই, আলোয় তাকে তার মতো করে দেখতে হয়। বন্ধুরা ভাবুন আমি কি বললাম। আলো আঁধারিতে কোনো বস্তুকে নিজের মতো করে দেখতে পাই, আমি যেমনভাবে দেখতে চাইছি। আর অনেক আলোয়, প্রকৃত আলোয় তাকে তার মতো করেই দেখতে হয়। এই তার মতো করে দেখা, সেও এক দেখা। আর আলো আঁধারিতে নিজের মতো করে দেখা, সেটাও অনন্য এক দেখা। সেই দেখাটা আমার বড্ড প্রিয়। এই কফি শপ, এই চলে যাওয়া, এই মেঘ পেয়ালা, এই ধরনকে কেন্দ্র করে আরেকটি কবিতা, কনফেশন, এসে যাচ্ছে, একটা সিরিজের মতো এসে যাচ্ছে কনফেশন। উত্তম কুমারকে ছেড়ে শুধু সৌমিত্র তা হয়, সুদীপ্তা সেনগুপ্ত লিখছে। মেঘ পেয়ালা করতে চায় এমন কেউ ইচ্ছে প্রকাশ করেছেন। হ্যাঁ, মেঘ পেয়ালা করতে চায়, তোমার কাছে শুনেছি জুঁই, যে এরকম একটা কনসেপ্টকে, যেটা আমার নাটক, সেটা শুনে একজন বলেছেন যে এরকম তিনি একটি কফি শপ বানাবেন। কবিতার নাম কনফেশন। সারাটা দিন তোমার ঋণ তোমায় নিয়েই ভাবছি, সারাটা দিন তোমার ঋণ তোমায় নিয়েই ভাবছি, লুকিং গ্লাসে স্বপ্ন ভাসে সানসেটেতেই রাখছি। আমার মনও ক্যাপুচিনো তোমায় ছাড়া জমছে না, তোমার স্মৃতি এবং ইতি ছেড়ে গিয়েও ছাড়ছে না। শেষের পরেও, ব্রেকআপ করেও ফুরোয় না যে অন্বেষণ, তুমি আমার হ্যাংওভার, এটাই আমার কনফেশন। তুমি আমার হ্যাংওভার, এটাই আমার কনফেশন। আজকের কবিতার অনেকখানি সময় বন্ধুরা কাটালাম কথায় কথায়, কবিতা পড়লাম কিছু, এবং কবিতার সঙ্গে বহু কথা, ব্যক্তিগত অনুভূতি, অনুভব, অনেক কিছু মনে এলো, বললাম। আপনারা শুনলেন, যারা শুনলেন প্রত্যেকের প্রতি আবারও অভিবাদন জানাই, কৃতজ্ঞতা জানাই, যে আমার মতো একজন সামান্য মানুষের কথা আপনারা শুনছেন। আজকের এই লাইভ, এই শেষ কবিতা, আজকের সন্ধ্যের। আবার ফিরে যাই, শুরু করেছিলাম তোমাকে মেঘের চিঠি দিয়ে। তোমাকে মেঘের চিঠির প্রথম কবিতা, এই কবিতাটা দিয়েই শেষ করব। ঠিক সেই সময় যখন মোবাইল আসেনি, যখন সবসময় কথা বলা যেত না, যখন অনেকটা না পাওয়া ছিল আমাদের সব কিছু, বন্ধুতা, ভালোবাসা, কাছের মানুষকে, ঠিক সেই সময় টেলিফোনে, ল্যান্ডলাইনে আমাদের কথা হতো। ল্যান্ডলাইনটাই আমাদের নির্ভরতার জায়গা ছিল, ভালোবাসার জায়গা ছিল। চিঠি এক, তোমাকে মেঘের চিঠি। টেলিফোনে তুমি কেমন অচেনা দাঁড়ি, বৃষ্টির মতো ঝরে যাও টুপটাপ, ঠোঁটের উপর শব্দের ঘেরাটো, বলে যাও কথা, বলে যাও বারবার। আমার দোতারা তোমার বুকেতে রাখি, টেলিফোনে থাকে শূন্য দেখার ইচ্ছে, রিসিভারে রাখো বৃষ্টির মতো কথা,
তোমাকে দিয়েছি অনুপ্রবেশে বাধা, ভিজেছি তোমার কথাতেই বারবার, ভিজেছি তোমার কথাতেই বারবার, বলে যাও কথা মেঘেদের চিঠি লিখে, যদিও টেলিফোন আবার আসবে বলেই আমিও ভিজব তোমাকে সঙ্গে নিয়েই। চলে যাওয়া দূরে একটা কথার নৌকো, ভেসে যায় দূরে আবার ভাসবে জলে, তোমার বুকেতে কতখানি জল আছে জানি না কবে নৌকা ডুবিও হবে। তোমার বুকেতে কতখানি জল আছে জানি না কবে নৌকা ডুবিও হবে। বন্ধুরা, আজকের এই কবিতা পাঠের কথার আসর বান্ধবীদের জন্য লেখা, যে শীর্ষক যে শিরোনামে আজকে ছিলাম কথাশ্রুতির পেজ থেকে, কথাশ্রুতির গ্রুপ থেকে, একেবারে শেষ পর্ব, শেষের দিকে শুরু হয়েছিল 8টায়। অনেকখানি সময় চলে গেল, আসলে বিভ্রান্তিও কিছু হয়েছে, একবার আর চলে যেতে হলো, আবার ফিরতে হলো, ফেরা চলে যাওয়া সব কিছু নিয়েই খুব ভালো লাগলো সন্ধ্যাটা করতে। কথাশ্রুতির ফেসবুক গ্রুপের আজ সূচনা হলো আমার এই কবিতা পাঠ দিয়ে। কথাশ্রুতি পরবর্তী ক্ষেত্রে আরও অনেককে ডাকবে, ধারাবাহিকভাবে কবিতার সঙ্গে যুক্ত মানুষদের ডাকবেন, আমরা ডাকবো, তাদের কথা শুনবো, থাকবো, সবাই মিলে থাকবো, আলোচনা করব, তর্ক করব, বিতর্ক করব। আর কয়েকটা বিষয় রেখেছি যেগুলো আলোচনার ভেতরে আজকে এসেছে, যে সেই সব নিয়ে লাইভ করা যায় কিনা, আড্ডা বসানো যায় কিনা, অনেকে মিলে সেই প্রযুক্তি কিভাবে ব্যবহার করা যাবে, এটাও একটু বন্ধুরা ভাববেন। আসলে আমরা এখন চাই একটু ভাবতে, একটু ভাবাতে, একটু দল বেঁধে থাকতে। আজ এই মেঘদূত সন্ধ্যায় এখনও বৃষ্টি হচ্ছে এখানে, বৃষ্টি, মেঘ সব কিছু নিয়ে সবাইকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জ্ঞাপন করি। যারা কবিতা শুনলেন আবারও ধন্যবাদ জানাই। নিশ্চয়ই আবার দেখা হয়ে যাবে মঞ্চে, লাইভে, আড্ডায়, কথায় এবং মেঘের পাড়ায় এক কাপ কফি নিয়ে। ভালো থাকুন বন্ধু, শুভরাত্রি।